হ্যালো, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমার লাস্ট টাইমের চায়না ট্রিপটা কেমন হয়েছে আপনারা দেখছেন। ফ্ল্যাশব্যাক। মনে ছোটোখাটো একটা দুঃখ নিয়ে বের হয়ে গেলাম, পান্ডা দেখতে পারলাম না। ঠান্ডা লেগে রয়েছে, মাথা ব্যথা করতেছে, মাথায় নিক্স বা মেডিসিন লাগায় শুয়ে রয়েছি আমি। তো দেখি আইসিবিসি ব্যাংক কোন জায়গায়। আমার হাফ বেলা চলে গেল এই মানি এক্সচেঞ্জ করাতেই ঢুকতে পারতাম। এতগুলো টাকা দিয়ে আসলাম, এখন কিছু দেখতে পারতেছি না। মেজাজটাই গরম হয়ে গেল। বাট এইবার Are you ready? Let's go! Started with a dream in the dusty street. Now the whole world moving. হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। মূলত আজকের ভিডিওটা করার আমার কোনো ইচ্ছাই ছিল না, তবে আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আজকে আমার যাত্রা হতে যাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের সাথে। আর লাস্ট টাইম আমি চায়না গিয়েছিলাম চায়না সাউদার্ন এয়ারলাইন্সের সাথে। তো বেসিক্যালি আমি একটা ছোটখাটো কম্পেয়ার করার চেষ্টা করব কোন এয়ারলাইন্সের সাথে আমি বেশি কমফোর্ট ছিলাম, আর এতেও আপনাদেরও হেল্প হবে কোন ফ্লাইটটি আপনার জন্য ভালো হবে। তো বরাবরের মতো ইমিগ্রেশন কমপ্লিট করে আমি সোজা লাউঞ্জে চলে আসি ডিনারটা সারার জন্য। এই হচ্ছে আজকে আমার রাত্রের খাবার। বাই দ্য ওয়ে, আজকে আমার ফ্লাইটের টাইম হচ্ছে 2:10। আমি যতটুকু ঘাটাঘাটি করে দেখলাম ইউএস বাংলার বেশিরভাগ ফ্লাইটই রাত্রে ফ্লাই করে, তাই আমার রাত্রের ফ্লাইটটাই নিতে হয়েছে। কিন্তু আমার গতবারের চায়না সাউদার্নের ফ্লাইটটা ছিল দিনে। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন ডাইরেক্ট গিয়ে প্লেনে উঠবো। রাত্রেবেলা ফ্লাইট নিলে একটা অসুবিধা আছে, মানে বাইরের ভিউগুলো এনজয় করা যায় না। যাই হোক, আমাদের গেট নাম্বারের সামনে চলে আসছে আর এখানে চলতেছে চেকিং, যেইটা আমার কাছে সবচেয়ে বিরক্তকর একটা পার্ট। কারণ কি জানেন, মানে জুতা থেকে শুরু করে প্যান্টের বেল্ট পর্যন্ত খোলা লাগে, মানে সবকিছু না, আবার ওই ইলেকট্রনিক আইটেম এন্ড আপনার ওই লোহা জাতীয় আইটেম যেগুলো আছে ওগুলো একটু খুলে দেখাইতে হয়, এতটুকুই। আজকে আর ডিরেক্ট প্লেনে উঠবো না, ইউএস বাংলার এই বাসটি আমাদের প্লেন পর্যন্ত নিয়ে যাবে। আর এবারের ট্রিপটা আমার একা হচ্ছে না, আমার সাথে একটা বড় ভাই যাচ্ছে। এই সেই বড় ভাই, উনি হচ্ছে মোতারেব প্লাজার খুবই বড় মোবাইল ডিসপ্লে ব্যবসায়ী। ওনার সাথে আমার বন্ডিংটা খুবই ভালো, তাই আমরা একই সাথে ফ্লাইট বুক করি। ভাইয়ের নাম হলো বিজয়, উনি ওনার ব্যবসায়িক কাজে চায়না যাচ্ছে। যখন এই প্লেনটার সামনে আসছে গাড়ি, তখন আমি ভাবছিলাম হয়তো এটাই আমাদের প্লেন, বাট না, এগুলো সব ডোমেস্টিক ফ্লাইট। আমাদের ফ্লাইটটা ছিল কিছুটা সামনে। এই তো চলে এসেছি। এই প্লেনটা একটু মোটামুটি ভালোই বড়। হুদাই একটা চিল্লানি দিলাম। আসলে প্রতিটা ট্রিপের আগে আমি একটু এক্সাইটেড থাকি, তাই কি করব নিজেও বুঝি না। যাই হোক, আমি অনেক আশা করে আমার ওই ব্যবসায়িক বড় ভাইয়ের হাতে ফোনটা দিয়েছিলাম ভিডিও করার জন্য, আর উনি এমন জিনিসই ভিডিও করছে, মানে কি বলবো আর। যাই হোক, ভাইয়ের চেষ্টা করছি, আমার কাছে এটাই অনেক বড় কিছু। যাক, প্লেনের মধ্যে প্রবেশ করে ফেলছি, বাট ঢুকতে না ঢুকতেই আমার সামনে উনি পড়ে, আর ওনার রিয়েকশনে আমি বুঝে গেছি উনি আমার কি বলতে চাইতেছে। তাই কোনো কথা না বাড়ায় আমি সোজাসুজি ভিডিওটা অফ করে দেই। আসলে আমার সামনে কয়েকবার ওনারা কয়েকজনকে বলছে প্লিজ ভিডিও করবেন না, ভিডিও করবেন না। তো আমাকে যেন এরকম কিছু না বলতে পারে, তাই আমি আগে ভাগেই ভিডিও অফ করে দেই। বাট চায়না সাউদার্নে আমি এরকম কোনো কিছু ফেস করিনি। যাই হোক, যেই জায়গায় যে নিয়ম ওইটা মাইনা চলতে হইব, কিছু করার না। এইবারও আমার না চাইতেও মাঝখানে বসতে হইল। কারণটা কি জানেন? উইন্ডো সিটটা আমার ছিল, কিন্তু এই বড় ভাই আমার সিটটা মেরে দিছে। অভিযোগ জানাইলাম না, একমাত্র বড় ভাই দীক্ষা। আসলে উইন্ডো সিটটা আমার ছিল, বড় ভাই আবদার করলো যে উইন্ডোর পাশে বসবে, তাই তাকে আর বারণ করতে পারলাম না। বাইরের দিকে ক্যামেরা ধরলে তাহলে আসে। আমাদের বাম পাশে বসছিল একটা চাইনিজ, যে খুবই ফ্রেন্ডলি ছিল। সে বলল ছোটখাটো একটা ব্যবসায়িক কাজের জন্য সে বাংলাদেশে এসেছিল, তার কাজ শেষ, তাই সে চায়নাতে ব্যাক করতেছে। একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হইলো এই যে এয়ার হোস্টেস বা বলেন যে কেবিন ক্রু, তারপর হলে পাইলট, এরা কি আমাকে ক্লাসের ক্যাপ্টেন গুলা? হ্যাঁ, কোন একটু আপনার কি মনে হয়? মানে আমাদের ক্লাসের ক্যাপ্টেন গুলা মনে হয় এগুলো হয়, আর আমরা হয়ে যাই ছোটখাটো ব্যবসায়ী, ফুটপাতের ব্যবসায়ী।
আল্লাহ, যাক, আমাদের ক্লাসের ক্যাপ্টেন গুলা বড় কিছু করুক আমরা চাই, যদি একটু জেলাস ছিল। কি করব আর বলেন, পড়াশোনা তো ভালো ছিলাম না, তাই হয়তো বা এইসব চাকরি আমার কপালে জুটে নাই। ছোটবেলায় কত কিছুই তো বলতাম যে পাইলট হব, ডাক্তার হব, কিন্তু যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম তখন বুঝে গেছি কোন কাজ আমার জন্য যোগ্য আর কোন কাজ না। যাই হোক, প্লেন ফ্লাই করার সময় হয়ে গেছে, কিন্তু ফ্লাই করার আগে একটা ছোট্ট ঘটনা ঘটে। না, এই যে বিমানে গরম ফিল, এটা একটা বিরক্তকর নাকি? বাজে হয় না। ভাই, আমরা কিন্তু বাংলাদেশ মানে একটা প্লেনের এক্সপিরিয়েন্স করার লেগে উঠছিলাম, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হলো? এবং সবাই অনেক সাফোকেটেড ফিল করতেছে আর কি। এক্সপিরিয়েন্সের লেগে ইউএস বাংলা নিলাম, ইউএস বাংলা নিলাম, এই ঘুরে ফিরে একই হইলো, মানে গরম লাগতেছে, এসি চলতেছে। আসলে প্লেন ফ্লাই করার সময় যখন তারা লাইটগুলা ডিম করে দিছিল, তখন তারা কি ভুলেই এসি বন্ধ করে দিল নাকি ইচ্ছাকৃতভাবে জিনিসটা করলো বুঝলাম না। এরকম ঘটনা আমি আর আগেও দেখছি, আর আজকে আমি নিজেই সাক্ষী হলাম। মোটামুটি টেক অফের আগে আর টেক অফ হওয়ার অনেকক্ষণ পরে আমরা মোটামুটি এসির হাওয়া পাই। প্রায় 10 থেকে 15 মিনিট আমাদের এই গরম ভোগ করতে হয়। কিন্তু চায়না সাউদানে আমি একবারই ট্রাভেল করছি, আর একবারই আমার সামনে এরকম কোনো ঘটনা ঘটে নাই। যাই হোক, অনেকক্ষণ পর ভিতরে সাইডটা আবার নরমাল হয়ে যায়। সবকিছু নরমাল হওয়ার পরপরই তারা আমাদেরকে খাবার সার্ভ করা শুরু করে দেয়। এই তো আমি আমার খাবার অলরেডি পেয়ে গিয়েছি, চলুন দেখানো যাক কি কি পেলাম। খাবারের মধ্যে তেমন এক্সট্রা কিছু ছিল না। এই ছোট্ট বাটিটার মধ্যে ছিল পায়েস, আর এটা দেখতে কিছুটা ব্রেড বা কুকিজ হবে। আর ভারী খাবারের মধ্যে ছিল চিকেন, রাইস এন্ড ভেজিটেবল, আর সর্বশেষ ছিল একটা পানি। আর চায়না সাউদানে আমি কি কি পেয়েছি ওয়েট আপনাদের দেখাচ্ছি। খাবারের বক্সটা খুবই সিম্পল ছিল। উপরের দিকে একটা ছিল বানানা, ছোট্ট একটা বাটারের কোটা পেলাম, একটা চকলেট ছিল, আর ছিল একটা ব্রেড, শেষমেশ ছিল একটা কুকিজের প্যাকেট। আর ভারী খাবারের মধ্যে কি পেলাম চলুন দেখা যাক। প্যাকেটটা খোলার পর আমি একটু ডিসঅ্যাপয়েন্ট, কারণ চিকেন, ভেজিটেবল, রাইস সবগুলোই শুধু কোনো মতে বয়েলড করা। চায়না সাউদানে খাবারের আইটেম একটু বেশি ছিল, কিন্তু একটা সমস্যা ছিল, ওইটা হলো তাদের যে ভারী খাবারটা ছিল ওইটা আপনার খেতে একটু কষ্ট হবে, কারণ একদম বয়েলড করা খাবার, মানে কোনো মশলা ছিল না, আবার একদম আহামরি ডিফারেন্টও না। এমনিতেও বাস, ট্রেন আর প্লেন এগুলার খাবার এমনিতেও মজা হয় না। আমি খাচ্ছি শুধু টেস্টের জন্য। আসলে আমি যা খাবার খাওয়ার ওটা আমি বুফেতে খেয়ে নিয়েছি। বাই দ্য ওয়ে, আপনি চায়না সাউদানে আরেকটা জিনিস ডিফারেন্ট পাবেন, ওটা হলো Hello, is that wine? Okay. What wine and what wine and beer? I need red one. What wine? Okay. যদি আপনার লাল পানি বা নীল পানি খেতে ইচ্ছা করে তাহলে আপনি চায়না সাউদানে ট্রাভেল করতে পারেন। যদিও এটা ভালো বুদ্ধি ছিল না, আসলে এটা যার যার ইচ্ছা, খেলে খেতেও পারে, না খেলে তো কিছু করার নাই। জাস্ট আমি যেই ডিফারেন্ট গুলা দেখছি ওইটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। ইউএস বাংলায় বোতল ঢোকাইতেছে, বোতল বড় হয় সিট বেল্ট আমারটা নিয়ে গেছে হ্যার দিকে, আর হ্যারটা দিয়ে দিচ্ছে আমার দিকে। ভাই এই কাজটা করতে গেলে বাইরে একটু বিদ্যুৎ চমকাইতেছিল, এর লেগে ভয়ে মানে বাইরে একটু বিদ্যুৎ চমকাইতেছিল, এই জন্য ভয়ে আমার সিট বেল্ট হ্যার দিকে লেগেছে। আমার সিট বেল্ট হ্যার দিকে লেগেছে, হ্যারটা আমার দিয়ে দিচ্ছে। ভাই ভয় পেন না, আমি আসতো। আসলে একজন সাথে ট্রাভেল করলে ভালোই লাগে, অনেক গল্প করা যায়, আর সাথে তো ফান হয়। মজা করতে করতে কখন যে চায়না চলে এসেছে আমি দেখিও নাই। অলরেডি আমাদের ল্যান্ডিং এর সময় হয়ে গেছে। ভাই আছে, ভয় পেন না ভাই। যাক, কোনো ঝামেলা ছাড়াই আমরা খুব দ্রুত গংজি শহরে পৌঁছে গেছি। আর এই এয়ারপোর্টটার নাম হলো বাইইউন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর পৌঁছাতে না পৌঁছাতেই সবাই ব্যস্ত হয়ে গেছে তাদের লাগেজপত্র নিয়ে বের হওয়ার জন্য। এইবারও আমার কোনো তাড়াহুড়া নেই বের হওয়ার জন্য, আমি রিল্যাক্সে সবার লাস্টে আস্তে ধীরে নামবো। বাহ, প্লেন তো একদম ফাঁকা হয়ে গেল। এইবার চলুন নামা যাক। সর্বশেষ একটা জিনিস বলবো, জার্নিটা খুবই ভালো ছিল, এত খারাপও ছিল না। আসলে আমাদের দেশীয় ফ্লাইট হলে আরেকটা জিনিস সুবিধা পাওয়া যায়, ওইটা হলো মানে আমাদের ভাষাটা। যেহেতু কেবিন ক্রু, পাইলট এন্ড এয়ার হোস্টেস সবাই বাঙালি, সেহেতু কোনো কিছু বোঝাতে গেলে বা তাদের বলতে গেলে কোনো ব্যাঘাত পোহাতে হয় না। যাই হোক, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতেছি, চায়না সাউদানের জার্নিটাই আমার বেশি ভালো লাগছিল। আসলে চায়না সাউদান আর ইউএস বাংলার খরচটা মোটামুটি সেম। এই ইউটিউব চ্যানেলে আমার চায়না সাউদানের ট্রাভেলের ভিডিও
ভিডিওটা আছে, আপনারা যদি দেখতে চান তাহলে চ্যানেলের ভিতরে গেলে পেয়ে যাবেন। এইখানে আসার পর আমি আরেকটা জিনিস ডিফারেন্ট পাইলাম, ওইটা হলো অ্যারাইভেল কার্ড। আগের বার অ্যারাইভেল কার্ডটা আমার প্লেনে দেওয়া হয়েছিল, বাট এইখানে একটু ডিফারেন্ট করছে তারা। এইখানে তারা একটা টাচ স্ক্রিন মনিটর বসায় দিছে, যেটার মধ্যে আপনার পার্সোনাল ইনফরমেশন গুলা দিয়ে তারপর অ্যারাইভেল কার্ডটা রিসিভ করা লাগতেছে। এইটা একটু পেন করে দিল, আগের সিস্টেমটাই তো ভালো ছিল। যাই হোক, সবকিছু শেষ করে আমি অলরেডি আমার ইমিগ্রেশনও শেষ করে বের হয়ে গেছি। বাঙালি ভাই ইমিগ্রেশন শেষ করলাম, এবার কোনো কিছুই জিজ্ঞাসা নেই, কারণ আমার সেকেন্ড টাইম এটা, এই জন্য আমি আমার বাইরে থুয়ে যেতেছি গা, পরে আবার রাখবো। মোটামুটি 5 মিনিট পর ভাইকে দেখা যাচ্ছে, ওই তো আসতেছে। যাই বলেন, ভাইয়ের হাসিটা কিন্তু করা। টিকিট ফেলায় থুয়েছিলাম, বড় ভাই নিয়েছে, এই জন্য তো বড় ভাইয়ের সাথে লিয়েছি, যেটা আমি ভুল করবো ভাই শুধরে দিব, তাই না? আসলে টিকেটের কাজ তো এমনিও শেষ, তাই আমি এতটা কেয়ার করিনি। গাড়ি চলে এসেছে, এখন খালি গাড়ি নিব আর হোটেলে যাব। লেটস গো। এইখানে ভিডিও আর কন্টিনিউ করতাম না, বাট এইখানে একটা ইন্টারেস্টিং পার্ট ঘটে, ওয়েট আপনারা দেখেন কি ঘটে। সকাল সকাল নিয়ম দেখছেন ভাই, এর থেকে আসলে আমাদের ড্রাইভারের মাথা মুথা মনে হয় নষ্ট হয়ে রইছে, মানে সে এত তাড়াহুড়ার মধ্যে ছিল, মানে খুবই রাফ গাড়ি চালাইতেছিল। আমার মুখস্থ দেখা যায়। তার এইরকম রাফ গাড়ি চালানোর দুইটা রিজন হইতে পারে। এক হলো তার হয়তো প্রচন্ড পরিমাণ পটি পাইছে, আর না হলে তার ওয়াইফের সাথে হয়তো বা ঝগড়া হইছে, তাই সে রাগ করে গাড়ি চালাইতেছে। যাই হোক, আমরাও কিছু বলি নাই, কারণ আমাদের কাছে ভালোই লাগতেছিল। আজ গুয়াংজু শহরের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, বৃষ্টি বৃষ্টি ভাব আর শীতল হাওয়া, ওফ অসাধারণ, ভালোই লাগতেছে। বাই বাই বাই। নাম মানে ওঠার সময় আমগো ব্যাগ ধরে নেই, একটু বেয়াদবি করছিল, কিন্তু নামার সময় ঠিকই নামাই দিয়ে গেছে, ছেলে ভালো। মানে আমাদের চেক ইন ছিল 2টা বাজে, তাও আমরা তাড়াতাড়ি দিয়ে দিল, তারা অনেক ভালো মানুষ, এই জন্য দিয়ে দিচ্ছে আমাদের বাইরে মনে হয়। আসলে আমি ভাবিনি আমরা এত দ্রুত চলে আসব। আমাদের চেকিং ছিল দুপুর 2টায়, কিন্তু আমরা চলে এসেছি সকাল 10টার মধ্যে। এরপরও তারা আমাদেরকে রুমের চাবি দিয়ে দেয়, হয়তো রুম অ্যাভেলেবেল ছিল তাই দিয়ে দিয়েছে তারা। অনেক সময় লবিতে ওয়েট করা লাগে রুমের জন্য। যাক, জার্নি করে এসে কষ্ট ভোগ করা লাগে নাই, ভালোই হয়েছে। বড় ভাই একটু পার্সোনাল সার্ভিসের জন্য বাইরে যাচ্ছে, আমরা এখন একটু রুমটা ঘুরে দেখাই, মানে আমাদের যে রুম ওটা ঘুরে দেখাই একটু, কি কি আছে আর কেমন হলো রুমটা, আর এটার প্রাইস সম্পর্কে আমি জানাবো এখন। রুমটা মোটামুটি ভালোই বড়, রুমে এবং বেডে যে পরিমাণ স্পেস আছে মোটামুটি 4 জন অনায়াসে থাকতে পারবে। কিন্তু এখানে একটা ডিফারেন্স ছিল, ওইটা হলো একটা বেড একটু বড় ছিল আর আরেকটা বেড একটু ছোট, আর সামনের দিকে ছিল বড় একটা এলইডি টিভি, লম্বা একটা টেবিল, আর টেবিলের উপরে অনেক কিছু ছিল যেটা আমাদের কাজে লাগবে, আর রুম ঠান্ডা করার জন্য একটা এসি। এইবার একটা রুমের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট দেখানো যাক। ভাই আসলে এটা ইম্পর্টেন্ট, কারণ এইটা খারাপ হইলে জীবনও রুমে টিকতে পারবো না। যাই হোক, এখানের ওয়াশরুমটা খুব নিট এন্ড ক্লিন ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লাগছিল। হোটেলের রুমটা আমি বুক করে আসছি বাংলাদেশ থেকে, 2 দিনের জন্য মাত্র $30 পড়ছে, মোটামুটি বাংলা টাকা হিসাব করলে মাত্র 3700 থেকে 3800 টাকা পড়ছে আমার। এয়ারপোর্ট থেকে হোটেলটা খুবই কাছে। এখানে রুম নেওয়ার কারণ হলো আমি এখান থেকে কয়েকটা জায়গায় স্পট ঘুরবো, তারপরে আবার শহরের মিডল সাইডে চলে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।